ছোট্ট মেয়েটি যদি প্রাণে বাঁচত, যদি বাবা মার কাছে এসে ফিরে আসতো, তাহলে কি ভালো হতো? আপনার কি ভালো লাগতো? আপনি এটা শুনেই বলবেন, এটা আবার কিরকম প্রশ্ন হলো? হ্যাঁ, ভালো তো লাগতোই, সেটা হয়নি বলেই তো চারিদিকে এত হাহাকার। তাহলে এই পর্বটা আপনার জন্য। শুনুন, দেখুন। চিৎকারের ভিড়ে, দোষারোপের ভিড়ে অনেক সময় সত্য আর তথ্য ধামা চাপা পড়ে যায়। দেখুন, আজকে যে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক সামনে উঠে এসেছে, সেই প্রত্যেকটাই আমি এক এক করে আসব, কিন্তু তার আগে বেশ কিছু তথ্য এবং সত্য যেগুলো সেভাবে হয়তো সামনে রাখা হচ্ছে না, তুলে ধরা হচ্ছে না, সেগুলো আমি আপনাদের সামনে রাখতে চাই। নমস্কার, আমি পৌলমী এবং আজকের পর্বে আমরা বারুইপুরের ঘটনা নিয়ে কথা বলবো। বারুইপুরের এই ঘটনায় সবার আগে যে তথ্যগুলো আপনার অবশ্যই করে জানা দরকার, যেগুলো শোনা দরকার, সেগুলো হচ্ছে: 1 নম্বর, পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে মারধর এবং মাথায় আঘাত করার পর অর্ধমৃত অবস্থায় 11 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটিকে একটা বস্তায় পুরে জলে ফেলে দেওয়ার, পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। তারপর সেই বস্তাটা ছিঁড়ে যায়, তখন মেয়েটাকে এমনি ওই পুকুরের জলে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয় এবং তাকে ফেলে দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের যে তদন্ত, জিজ্ঞাসাবাদ, ময়না তদন্তের রিপোর্ট, এই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে পুলিশের তরফ থেকে এই দাবিগুলো সামনে রাখা হচ্ছে। তারই সঙ্গে বলা হচ্ছে যে মেয়েটাকে যখন জলে ফেলে দেওয়া হয়েছিল তার শরীরে একাধিক আঘাত ছিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসছে মেয়েটার শরীরের ভেতর, তার পেটের ভেতরে জল ঢুকে গিয়েছিল। অর্থাৎ এই তথ্যের উপর ভিত্তি করে অনুমান করছেন তদন্তকারীরা যে মেয়েটাকে যখন পুকুরে ফেলা হয়েছিল তখনও পর্যন্ত মেয়েটি জীবিত ছিল। আপনি বুঝতে পারছেন কি বলা হচ্ছে? আপনি বুঝতে পারছেন আমি এখানে কি বলছি? প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে যে বিষয়গুলো সামনে তুলে ধরা হচ্ছে, ডাক্তারেরা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে যে বিষয়গুলোর উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মেয়েটার শরীরে একাধিক আঁচড় কামড়ের দাগ ছিল, কিন্তু তারই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হচ্ছে অ্যান্টিমর্টেম ড্রাউনিং এর কথা। অর্থাৎ মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করে অচেতন অবস্থায় মেয়েটাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। মেয়েটির মাথায় যে ক্ষত ছিল সেটা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু মেয়েটিকে যখন উদ্ধার করা হয়েছে, তার মৃতদেহ যখন তুলে আনা হয়েছে, দেখা গেছে তার মৃতদেহের পাকস্থলী এবং ফুসফুসের ভেতরে জল ঢুকে গিয়েছিল। জলে ডুবেই মেয়েটির মৃত্যু হয়েছে, এমনটাই বলা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টে। তাহলে এই প্রথম তথ্য থেকে আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি মেয়েটির নিরুদ্দেশ হওয়া থেকে শুরু করে মেয়েটিকে জলে ফেলে দেওয়া, পুকুরে ফেলে দেওয়ার সময়টা পর্যন্ত, এই মাঝখানের গোটা সময়টায় যদি কোনো রকম হস্তক্ষেপ করা হতো, যদি কোনো রকম ইন্টারভেনশন হতো, যদি পুলিশ প্রোঅ্যাক্টিভ হতো, তাহলে হয়তো মেয়েটাকে বাঁচিয়ে আনা যেত, হয়তো মেয়েটা বেঁচে ফিরতে পারত, সেই একটা সম্ভাবনা ছিল। কারণ অত অত্যাচার, অত মারধর, অত নির্যাতনের পরেও যখন মেয়েটাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, তখনও পর্যন্ত তার শরীরে প্রাণ ছিল, মেয়েটা তখনও পর্যন্ত বেঁচে ছিল। এই ঘটনা ঘটার পর, চারিদিকে হাহাকার পড়ে যাওয়ার পর পুলিশ তৎপর হয়েছে কিনা, গ্রেপ্তার করেছে কিনা, কি পদক্ষেপ নিয়েছে বা নেয়নি, সেই কথায় আমি এখানে যাচ্ছি না। তার কারণ যখন গণপিটুনির মতো ঘটনা ঘটে গেছে, গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনা সামনে উঠে এসেছে, যখন মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বলে দিয়েছেন কাউকে রেয়াত করা হবে না, তখন তো পুলিশকে তদন্ত করতেই হবে, তখন পুলিশকে পদক্ষেপ নিতেই হবে, তখন তো পুলিশের আগুন লেগে গেছে। কিন্তু মরে যাওয়ার পর টনক নড়িয়ে মেয়েটা কি আর ফিরে আসবে? এরপর তাহলে দ্বিতীয় কি তথ্য রয়েছে যার দিকে আমাদের তাকাতে হবে? দেখুন, এখানে একটা প্রশ্ন উঠে আসে যে দীর্ঘদিনের পুলিশ এবং প্রশাসনের গাফিলতি আর উদাসীনতার ফলেই কি এই ঘটনা ঘটল? আর সেক্ষেত্রে যারা গাফিলতি বা উদাসীনতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের তো শাস্তি হওয়া উচিত। কেন বলছি এই কথা? এই যে কথাটা বলছি, এর পেছনে সাপোর্টিং তথ্য বা যুক্তি কি উঠে এসেছে আমাদের সামনে। প্রথম কথা, বলা হচ্ছে এই যে পুকুরটা যেখান থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার কিছুটা দূরেই একটা ঝুপড়ি ছিল, এখনো আছে, এবং সেই ঝুপড়িতেই এই কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই ঝুপড়ির ভেতরেই মেয়েটির ওপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। তারই সঙ্গে বলা হচ্ছে ওই ঝুপড়িতে নিয়মিত মদ গাঁজার আসর বসতো। তার মানে এই যে ঝুপড়িটা, এখানে একটা দীর্ঘ সময় ধরে বেআইনি কাজ, অসামাজিক কাজ, এগুলো চলছিল। পুলিশের কাছে এ সম্পর্কে কোনো রকম কোনো তথ্য ছিল না।
পুলিশ এগুলো আটকানোর জন্য কি ব্যবস্থা নিয়েছিল, এখানে যাতে এই অসামাজিক এবং বেআইনি কাজগুলো না হয় তার জন্য পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল। আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবার পরেও পুলিশ এগুলোকে বন্ধ করার কোনো রকম তৎপরতা, কোনো রকম পদক্ষেপ কেন দেখায়নি? প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কোনো পদক্ষেপ, কোনো ভূমিকা কেন দেখতে পাওয়া যায়নি? আর এটা যদি বন্ধ করা যেত তাহলে কি হতো? দ্বিতীয় যে তথ্যটা এখানে সামনে উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে এই কিশোরীকে ওই ঝুপড়ির ভেতরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ, 3 জন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠে আসছে, এই 3 জন ওই ঝুপড়ির ভেতরে বসে সেদিন মাদক সেবন করছিল। তারপর এই মেয়েটির ওপরে তারা নির্যাতন চালায়, তারা পাশবিক অত্যাচার চালায় এবং পুলিশের তদন্তে যে বিষয়টা সামনে উঠে এসেছে, পুলিশ দাবি করছে নির্যাতন করার পর এই মেয়েটির গলায় পা তুলে দিয়ে গলা চেপে দেওয়া হয় পা দিয়ে এবং তারপর গুরুতর আহত অবস্থায় ওই মেয়েটিকে ওই ঝুপড়ির মধ্যে বেশ খানিকক্ষণ ফেলে রাখা হয়েছিল। তারপর রাত বাড়লে মেয়েটিকে বস্তার মধ্যে করে পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয় এবং এখানে আগেই যেটা বললাম যে মেয়েটিকে বস্তার মধ্যে করে ফেলা যায়নি, তারপর মেয়েটিকে এমনি পুকুরের জলে ফেলে দেওয়া হয়। এরপর আরও এই ঝুপড়ির মধ্যে থেকে যে তথ্য সামনে উঠে আসছে সেটা হচ্ছে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে আনন্দ সর্দার নামে যিনি অভিযুক্ত, তিনি পেশায় গাড়ির চালক এবং তিনি এলাকায় মাদক বিক্রিও করতেন। তার মানে তিনি নিশ্চয়ই 1-2 দিন মাদক বিক্রি করতেন, বিষয়টা এরকম নয়। তার সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে, প্রশাসনের কাছে ছিল? তাকে ধরার, তাকে আটকানোর, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কোনো ভূমিকা পুলিশের তরফ থেকে দেখতে পাওয়া গিয়েছিল কি? তারই সঙ্গে গণপিটুনিতে যাকে মারা হয়েছে বা যার মৃত্যু হয়েছে গণপিটুনিতে, বলা হচ্ছে তার নাম ইন্দ্রনীল তাঁতি এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করছেন যে এই ইন্দ্রনীল তাঁতি আনন্দ সর্দারের সঙ্গে ঘুরে বেড়াতো, তার সঙ্গে একে দেখতে পাওয়া যেত। ইন্দ্রনীল তাঁতি পেশায় অটো চালক ছিল এবং অটো চালানোর পাশাপাশি এক জায়গা থেকে আরেক জায়গায় মাদক পৌঁছে দিত, অর্থাৎ কিনা মাদক পাচার করত। এও নিশ্চয়ই 1-2 দিন ধরে বিষয়টা করছে তা নয়, দীর্ঘদিন ধরে এটা চালাচ্ছিল, অভিযোগ আসছিল। তাহলে এ সম্পর্কেও পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। পুরো ঘটনাটা, পুরো এখানে যে মাদক চক্র, মাদক পাচার, বিক্রি, সেবন যা হচ্ছে, পুলিশ কিচ্ছু জানতো না। এবং আবারও বলি, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরেও এগুলোকে আটকানোর, এগুলোকে বন্ধ করার, এক্ষেত্রে শাস্তি দেওয়ার কোনো রকম ব্যবস্থা, কোনো রকম তদন্ত, কোনো রকম পদক্ষেপ কি পুলিশের তরফ থেকে দেখা গিয়েছিল? জানা নেই। তারই সঙ্গে আরও একটি তথ্য সামনে উঠে আসছে, এই যে পুকুর, যে পুকুরে মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছিল, এই পুকুরটাকেও তো খুব একটা সাধারণ পুকুর বলে মনে হচ্ছে না। কারণ এই 11 বছরের বাচ্চা মেয়েটির মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করার ঠিক পরেই আরও এক ব্যক্তির মৃতদেহ এই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে সেই ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। এই ঘটনা বাদ দিয়ে ওই ঘটনার দিকেও পুলিশের কোনো অনুসন্ধান চলছিল? তিনি কে ছিলেন, নিখোঁজ ছিলেন কিনা, পুলিশের এক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ, তৎপরতা কিছু দেখা গেছে কিনা, সেরকম কোনো তথ্য সামনে উঠে আসছে কিনা জানা নেই। তৃতীয় যে তথ্য বা সূত্র আমাদের সামনে উঠে আসছে সেটা কি? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে কথাটা বলা হচ্ছে, যে পরিস্থিতি হয়েছিল, এত বিক্ষোভ এবং পরিস্থিতি যে এইভাবে উত্তাল হয়ে যাবে তার কোনো ইঙ্গিত কি ছিল না? পুলিশ কিছু বুঝতে পারেনি? এবং প্রথমেই যে কথাটা বললাম যে মাঝের সময়টায় যদি পুলিশ পদক্ষেপ নিত, পুলিশ যদি ইন্টারভিন করতো, তাহলে হয়তো মেয়েটা বেঁচে বাড়ি ফিরতে পারতো। কারণ মেয়েটাকে যখন পুকুরে ফেলা হয়েছে তখনও পর্যন্ত সে জীবিত ছিল। তো এই মাঝখানে ইন্টারভিন করার মতো সময় পুলিশ কি আদৌ পেয়েছিল, নাকি এমনি এই কথা বলা হচ্ছে? জানা যাচ্ছে যে তথ্য সামনে রাখা হচ্ছে, এই নির্যাতিতার পরিবারের তরফ থেকে সেই রাতে যখন পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করাতে যাওয়া হয়েছিল, তখন পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল নির্যাতিতার পরিবারকে? দেখুন কোনো বন্ধুর সঙ্গে হয়তো এদিক ওদিক চলে গেছে কিনা দেখুন, আগে ওইসব গিয়ে দেখুন। এবং তারই সঙ্গে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে খেয়াল করুন, এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সোমবার যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আনন্দ সর্দার। পুলিশ অভিযান চালিয়ে একে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে এবং গ্রেপ্তার করেছে। এবার জানা যাচ্ছে, এই তথ্যও সামনে রাখা হচ্ছে, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এই আনন্দ সর্দারকে রবিবার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কিছুক্ষণ পরে অভিযোগ, এই আনন্দ সর্দার পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়ে চলে যায়। মেন অ্যাকিউজড, যাকে আপনি মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করছেন, রবিবার তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। কিছুক্ষণ পর সে পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারপর সোমবার তাকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে রীতিমতো অভিযান চালিয়ে তাকে ধরে পাকড়াও করে গ্রেপ্তার করে আনতে হয়। তাহলে আগের দিন পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ার পর যদি এই লোকটা পালিয়ে যেত, তখন কি করতেন আপনারা? এবং কোনোদিন কোনো অভিযুক্ত এইভাবে বেরিয়ে যাওয়ার পর পুলিশের হাত ফসকে পালিয়ে যায়নি এমন তো ঘটনাটা নয়। তাহলে ব্যাপারটা কি হলো এখানে?
এবং কিছুটা ক্রোনোলজি এখানে আপনিও তাহলে বুঝুন। ওই নির্যাতিতার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে বাচ্চা মেয়েটি তার বান্ধবীর জন্মদিনের উপহার কিনতে সামনের হাটে গিয়েছিল। তারপর যখন মেয়ে বাড়ি ফিরছে না, দেরি হয়ে যাচ্ছে, মেয়ে বাড়ি আসছে না, এটা যখন পরিবার খেয়াল করে, যখন লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে তারা চারিদিকে খোঁজখবর করতে শুরু করে এবং স্থানীয় ক্লাবের যুবকরা তারাও খোঁজাখুঁজি করতে শুরু করে। সিসিটিভি ক্যামেরা ধরে ধরে মেয়েটা কোথায় গেছে, কোন দিকে গেছে এবং সেখান থেকে সন্দেহভাজনদের ধরে পাকড়াও করে নিয়ে আসা। প্রাথমিকভাবে এই সবটাই করেছেন স্থানীয় বাসিন্দারা। আর পুলিশের ভূমিকা কি ছিল? দেখুন, কোনো বন্ধুর সঙ্গে কোথায় চলে গেছে দেখুন, সেটা আগে গিয়ে খোঁজ খবর করুন। পুলিশের ভূমিকা ছিল আচ্ছা ঠিক আছে, দেখছি, করছি, আমরা দেখছি কি করা যায়। এই গোটা ঘটনায় চাকাটা ঘুরতে শুরু করে যখন ওই মেয়েটির মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়, যখন গণপিটুনির মতো একটা ঘটনা সামনে উঠে আসে এবং সেখানে একজনের মৃত্যুর কথা সামনে উঠে আসে, এবং ফাইনালি যখন মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে পাবলিক স্টেটমেন্ট দেন এবং তিনি পুলিশকে কড়া নির্দেশ দেন, তারপর পুলিশ এই নিয়ে চাকা ঘোরাতে শুরু করে। কিন্তু বিষয়টা যদি এইরকমই হয় যে কোনো ঘটনা ঘটলে প্রত্যেকটা ঘটনার পর মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে গিয়ে পুলিশ কোনো কাজ করবে, তাহলে তো দিনে মোটামুটি 3-4 ঘন্টা মুখ্যমন্ত্রীকে আলাদা করে রাখতে হবে যে তিনি একটা একটা করে ঘটনা ধরবেন আর পুলিশকে নির্দেশ দেবেন, পাবলিক স্টেটমেন্ট করবেন, তারপর কাজ এগোবে। আর না হলে মুখ্যমন্ত্রীকে এক এক করে বল্টু টাইট করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে বলেছেন পুলিশের ভূমিকা অবশ্যই খতিয়ে দেখা হবে, পুলিশের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে, স্থানীয় পুলিশের ভূমিকায় কোনো গাফিলতি বা কোনো রকম কোনো উদাসীনতা দেখা গেছে কিনা সেটা খতিয়ে দেখা হবে, এবং যদি দেখা যায় স্থানীয় পুলিশের গাফিলতি ছিল তাহলে কাউকে রেয়াত করা হবে না, পুলিশ মন্ত্রী হিসেবে প্রত্যেকটাকে দরজা দেখিয়ে দেওয়া হবে। করবেন তো? এই প্রশ্নটা উঠে আসে যে করবেন তো? করবেন, ধরবেন করেই তো দিন কেটে যায়। আমরা বারবারই দেখেছি পরিস্থিতি ঠান্ডা হলেই ডান্ডা সরে যায়। সেই কারণেই প্রশ্ন উঠে আসে করবেন তো? প্রত্যেক সরকারের ক্ষমতায় আসার পরে একটা করে প্রথম থাকে। একটা প্রথম খুনের ঘটনা, একটা প্রথম দুর্নীতি, একটা প্রথম ক্ষোভ আছড়ে পড়া, একটা প্রথম এই ধরনের কোনো ঘটনা। সেই ঘটনাতে সরকারের প্রথমবারের জন্য কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখা, সরকারের কি ভূমিকা থাকছে সেটা দেখা, সরকার চালিত পুলিশের সেই প্রথমবারের ঘটনায় কি পদক্ষেপ, কি ভূমিকা থাকছে সেটা দেখা হয়, এবং এই সমস্ত কিছু মিলে ওই সরকারের ন্যারেটিভ তৈরি হয় বা সরকারের ভাবমূর্তি তৈরি হয়। দেখুন, এক্ষেত্রে এবারে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে ইন্টারভিন করেছেন, যে ধরনের বক্তব্য তিনি সামনে রেখেছেন, যে পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন, পুলিশকে যে ধরনের কড়া নির্দেশ দিয়েছেন, যেরকম ওয়ার্নিং দিয়েছেন, সেগুলো নিঃসন্দেহে আমাদের পূর্বতন সরকারের তুলনায় অনেক বেশি ম্যাচিওর এবং অনেক বেশি এফেক্টিভ। এই স্বীকৃতি নতুন সরকারকে অবশ্যই দিতে হবে, যেখানে স্বীকৃতি দেবার সেটা দিতেই হবে। কিন্তু তাই বলে কিছু লোককে দেখা যাচ্ছে এই স্বীকৃতিটা দিতে গিয়ে, এই প্রশংসাটা করতে গিয়ে মৌলিক প্রশ্নগুলো করতে তারা ভুলে যাচ্ছেন। আপনি প্রশংসা করার চোটে মৌলিক প্রশ্নগুলো করবেন না। আপনি এই প্রশ্নটা করবেন না যে এই ঘটনার পর এই মেয়েটিকে কি বাঁচানো যেতে পারত? যদি যেতে পারত তাহলে সেটা কেন গেল না? কার গাফিলতি, কার অপদার্থতা? পুলিশ যদি প্রথম থেকে প্রোঅ্যাক্টিভ হতো তাহলে এই গোটা ঘটনাটা ঘটা থেকে কি আটকানো যেতে পারত? ওই ঝুপড়ি, ওই মাদক পাচার, মাদক চক্র, এই সমস্তটাকে যদি পুলিশ বন্ধ করতে পারতো, পদক্ষেপ নিতে পারতো, তাহলে কি এই ঘটনাটা ঘটা থেকে আটকানো যেতে পারতো? যদি পারতো তাহলে কেন সেক্ষেত্রে কোনো পদক্ষেপ দেখা গেল না? পুলিশ কেন সেগুলো বন্ধ করতে পারেনি? কোথায় গাফিলতি হলো? কেন এই উদাসীনতার বিষয়টা সামনে উঠে আসছে? আপনি এই মৌলিক প্রশ্নগুলো করবেন না। একটা ঘুণ ধরে যাওয়া সিস্টেমের তুর্কি নাচন আপনার সামনে দেখানো হচ্ছে, দারুণ চিকন চাকর, এবং আপনিও জানেন যে ভেতরে কিন্তু আসলে ভূতের নাচনই হচ্ছে। আর এটা হচ্ছে তার কারণ পশ্চিমবঙ্গে মানুষের এইটা বলার মতো সাহস হচ্ছে না, বা এই প্রশ্নটা সামনে রাখার মতো সাহস হচ্ছে না যে পুলিশ কি এই ঘটনায় ব্যর্থ? ডিড দ্য পুলিশ ফেল ইন দিস ইনসিডেন্ট? কারণ সবার মনে হচ্ছে, অনেকেরই মনে হচ্ছে, এটা বললেই যদি বিজেপি রেগে যায়, এটা বললেই যদি শুভেন্দু অধিকারী রেগে যান, তাতে কি হবে? আপনি এই প্রশ্নগুলো না করলে আবার সমাজে এরকম একটা ঘটনা ঘটবে, আবার একটা গাফিলতির নিদর্শন সামনে উঠে আসবে। আপনি যদি আজ নতুন সরকারকে শুধু মাখন লাগাতে চান, শুভেন্দু অধিকারীকে শুধু মাখন লাগাতে চান, তাহলে আপনি শুধু এইটুকু বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, শুভেন্দু অধিকারী কি ভালো পদক্ষেপ নিলেন বলে আপনি দুহাত ওপরে তুলে নাচতে পারেন। কিন্তু তাতে বিজেপি আপনাকে বিস্কুট দিতে পারে, সমাজে এই ধরনের ঘটনা ঘটা কিন্তু কমবে না। আমি আজকের এই পর্বে ঋতব্রত তৃণমূল বা কাকলি ঘোষ দস্তিদারের নাম পরিচয়হীন দল, তাদের কি ভূমিকা সেই নিয়ে একটা শব্দও ব্যয় করব না।
কারণ শাসকের হাতের ঝিনুক থেকে খেয়ে তৈরি হওয়া বিরোধী দল, তাদের যে বিরোধিতা সেখানে এক ধরনের তামাশা চলে, এবং সেই ভাঁড়েদের ভাঁড়ামি নিয়ে আজকে একটা শব্দ ব্যয় করে আমি এই গোটা বিষয়টাকে একেবারেই কলুষিতও করতে চাই না, লঘুও করতে চাই না। তবে অবশ্যই সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে একটা কথা বলার রয়েছে। যেখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি একটা ব্যাপক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসেছে, এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিরোধীরাও মোটামুটি শাসকের কথায় উঠবে নামবে বসবে, সেই রকম একটা বিরোধী তৈরি হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের ভূমিকাটা কি? বেশ কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ওঠার মতো জায়গা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে এই নিয়ে আলোচনা হচ্ছে যে পরিস্থিতি উত্তপ্ত করে দিয়ে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত নয় তো এটা? আবার বেশ কিছু সময় ধরে, দীর্ঘ সময় ধরে শিরোনামে দেখানো হচ্ছে নাবালিকার রহস্য মৃত্যু। কিসের রহস্য? চোখে ছানি পড়েছে আপনাদের মহাশয় মহাশয়া? এবং তারই সঙ্গে এখানে বলতে হয় একজনের কথা আলাদা করে, তিনি আজ যে ধরনের কথা বলতে শুরু করেছেন, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করে তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো রাজনৈতিক দল হয় না, কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তাদের শুধুমাত্র একটাই পরিচয়, তারা ধর্ষক, তারা অপরাধী। ওরে বাবা, এই যে ভূমিকা আপনি গ্রহণ করেছেন, এই যে কথাগুলো আপনি বলছেন, সেটা দেখে খুবই আনন্দিত হলাম, বিশ্বাস করুন। মানে একটা যখন রাজনৈতিক যোগের কথা এখানে উঠে এসেছে, যদিও প্রমাণিত নয়, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া হচ্ছে বা আপনারা নিচ্ছেন, সেটা সত্যিই দেখার মতো। প্রমাণিত নয়, আগেই বললাম, তারপরেও সেটাকে ডিফেন্ড করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লাগা হচ্ছে, এইটা খুব দেখার মতো বিষয়। এবং আগে যেটা বললাম, ভালো লাগলো শুনে। আচ্ছা, অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় একটা অন্য আলাদা পরিস্থিতির মধ্যে এরকম কোনো ঘটনা ঘটলে আপনারাই তো চিৎকার করে করে বলে যান, কি হলো বলছেন না কেন? যারা ঘটনা ঘটিয়েছে তাদের ধর্মটা কি বলুন, যার সঙ্গে ঘটনা ঘটেছে যে নির্যাতিতা তার ধর্ম কি সেটা বলুন, যারা ঘটনা ঘটিয়েছে, যারা অভিযুক্ত, তারা কোন দলের সঙ্গে যুক্ত, কোন পার্টি অফিস মদত দিয়েছে। এই জন্যই তো বলি গোটা দলটা কলুষিত। কেন বলছেন না এগুলো বলুন? আর আজ সাম্যবাদের বাণী, আহারে সোনা গো আমার, তুমি কত ভালো, কত সরল, কিসের কুসুম বাবা আমার। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী। এই গোটা ঘটনা নিয়ে তিনি কি ধরনের পদক্ষেপ করে এগিয়ে যাবেন, সরকারের এবং প্রশাসনের এই গোটা ঘটনায় কি ভূমিকা থাকবে, সেটা আগামীর জন্য একটা দৃষ্টান্ত তৈরি করবে। যদি এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পুলিশ আধিকারিকদের গাফিলতি বা উদাসীনতা ছিল, এবং সেক্ষেত্রে সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া হয়, যদি তাদের শাস্তি হয়, যদি দেখতে পাওয়া যায় যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করে অপরাধীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যাচ্ছে, এই গোটা বিষয়টাকে ঝুলিয়ে না রেখে দ্রুততার সঙ্গে বিচারের ব্যবস্থা করা যাচ্ছে, তাহলে এই সরকার এই ঘটনাকে একটি উদাহরণ হিসেবে সামনে রাখতে পারবেন। আর যদি এটা না হয়, তাহলে বিরোধীরা এই ঘটনাকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করে বলবেন এরপরে যে দেখুন, এই রাজ্যে শুধু সরকারই বদলেছে, আর কিছুই বদলায়নি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই সামনে রাখবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।